আসসালামু আলাইকুম, আমি মাহমুদুর রহমান ইফাত। আজকে আমরা বুয়েট 25-26 শিক্ষাবর্ষের একটা কনসেপচুয়াল ম্যাথ দিয়ে আলোচনা করব। দেখো, কনসেপচুয়াল ম্যাথটা কোশ্চেনটা আগে পড়ি যে অ্যাম্বর একটি বস্তু স্থির। আচ্ছা, এখানে অ্যাম্বর একটি স্থির বস্তুকে 0.5 মিটার দৈর্ঘ্যের একটি সুতার সাহায্যে ঝুলিয়ে, এই যে অ্যাম্বর একটি স্থির বস্তু, তো এই বস্তুটার ভর কত? ক্যাপিটাল এম। এই অ্যাম্বর একটি স্থির বস্তুকে 0.5 মিটার দৈর্ঘ্যের একটি সুতার সাহায্যে, তার মানে এই সুতাটা এই সুতার দৈর্ঘ্য কত? 0.5 মিটার। এই সুতার দৈর্ঘ্যটা অবশ্যই এই বৃত্তপথের ব্যাসার্ধ হবে, তাই না? তো সুতার দৈর্ঘ্য হচ্ছে 0.5 মিটার রাখলাম। ঝুলিয়ে m/5 ভরের একটি বুলেট কত বেগে বস্তুকে আঘাত করলে আঘাতের পর, মানে একটা বুলেট এদিকে যাচ্ছিল, গিয়ে একটা বস্তুকে আঘাত করছে, এই বস্তুকে। তো এই বস্তুকে আঘাতের পর বুলেটটি অর্ধেক বেগে বেরিয়ে যায়। বলছে কি, এই বস্তুকে যখন আঘাত করছে, আঘাতের পরে এখান থেকে যখন এখানে আসছে, তখন বেগটা অর্ধেক হয়ে গেছে। তো একটু চিত্রটা একটু পরিপূর্ণ করি। তোমার এই বরাবর, ধরলাম যে এই বরাবর তোমার বুলেটটা আঘাত করবে। তো এই বুলেটটা আঘাত করলে ধরলাম যে এইটা হচ্ছে বুলেটের আদিবেগ ছিল ইউ, ধরলাম আদিবেগ ইউ। এখন বুলেটে যখন একে আঘাত করবে, আঘাত করার পর বলতো এই অবস্থানে তার শেষ বেগটা কত হবে? এখানে ছিল বুলেটে গিয়ে আঘাত করছে, আঘাতের পর তার বুলেটের শেষ বেগটা কত হবে? এখন বুলেটটা যে এদিকেই যাবে এটা কোনো সিউরিটি নাই, বুলেট যে কোনো দিকে যেতে পারে, কিন্তু আমাদের এটা চিন্তা করার দরকার নাই। আমরা ধরে নিব যে বুলেটটা একই দিকে যাচ্ছে, ঠিক আছে, এক সরল রেখায় যাচ্ছে, এটা ধরে নিব, যেহেতু প্রশ্ন ওরকম কিছু বলা নাই। তো যেহেতু আদি বেগে ইউ বেগে যাচ্ছে, বলছে যে বুলেটটি অর্ধেক বেগ নিয়ে বেরিয়ে যায়। তো এখানে বলছে বুলেটটি অর্ধেক বেগ নিয়ে বেরিয়ে যায়। আগে বেগ ছিল ইউ, তার পরের বেগ কত হবে? u/2। তাহলে এখানে বেগটা হবে u/2। এখন আরেকটা জিনিস, বুলেটটির ভর দেখো তো, এই বস্তুটার ভর দেওয়া আছে ক্যাপিটাল এম। তো বুলেটটার ভর দেওয়া আছে m/5, মানে m/5 ভর একটি বুলেট। তো বুলেটটা ভর দেওয়া আছে m/5। তো এখানে বুলেটটা ভর লিখি যে m/5, একে আমি স্মল এম ধরলাম, ঠিক আছে। এখন দেখো তো ডায়াগ্রামটা এখন পরিপূর্ণ হয়ে গেছে। এখন আমার কাজ কি? দেখো তো, এই ইউ আদিবেগের একটি বুলেট এই ক্যাপিটাল এম ভরের বস্তুকে এমন ভাবে আঘাত করবে যেন বস্তুটি একটি উলম্ব বৃত্তাকার পথ সম্পূর্ণ করে। একটি উলম্ব বৃত্তাকার পথ মানে এদিকে একবার ঘুরে সম্পূর্ণ জন্য এখানে চলে আসে। বুঝতে পারছো? তার মানে প্রশ্নটা কি বলছে বুঝছো? তো যখন বুলেটে আঘাত করার পর এই বস্তুর একটা বেগ প্রাপ্ত হবে। আর ইনিশিয়াল অবস্থায় এই বস্তুটার ভেলোসিটি কত? 0, কারণ ইনিশিয়াল অবস্থায় সে স্থির অবস্থায় আছে, তাহলে অবশ্যই বেগটা 0। তো ইনিশিয়াল অবস্থায় এই বস্তুর বেগ আমি ইউ ড্যাশ ধরলাম সমান 0, তো রাখলাম, আপাতত রাখলাম, ঠিক আছে। এখন এই বস্তুটা যখন বেগ প্রাপ্ত হবে, তখন এই বস্তুটা এই একটা পয়েন্ট, আচ্ছা, এই বস্তুটা এই একটা পয়েন্ট পি আর এই একটা পয়েন্ট কিউ ধরলাম। তো এই দুইটা পয়েন্ট নিয়ে যদি কাজ করি, দেখো তো বস্তুটা যখন ঘুরে আসবে কিউতে, আমরা দেখো কিউ পর্যন্ত যদি আমি বস্তুটাকে আনতে পারি, তাহলে পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করাইতে পারবো। তোমার তো এরকম শক্তি দেওয়ার দরকার নাই যে বস্তুটা ঘুরে আবার এখানেও আসে, এরকম তো শক্তি দেওয়ার দরকার নাই। তোমার সর্বনিম্ন কতটুকু শক্তি দেওয়া লাগবে? সর্বনিম্ন যতটুকু শক্তি দিলে বস্তুটা একটি উলম্ব বৃত্তাকার পথ সম্পূর্ণ করবে, একটি। তার মানে একের অধিক দরকার নেই আমার। সর্বনিম্ন কত বেগ প্রয়োগ করলে বস্তুটা একটা উলম্ব বৃত্তাকার পথ সম্পূর্ণ করবে, ঠিক আছে। এখন তোমরা বলতে পারো যে আমি যদি বস্তুটাকে কিউ বিন্দুতে এনে আনার জন্য শক্তি প্রয়োগ করি, তাহলে বস্তুটা এরকম তো হতে পারে যে এখানে গিয়ে পড়ে গেল, হতে পারে না? যে এভাবে ঘুরে এসে পড়ে গেল, এরকমও তো হতে পারে। এখন আমার কাজ কি? কাজ যেন এখানে এসে পড়ে না যায়, ঠিক আছে, এখানে এসে পড়ে না যায়। এখন এখানে আসার পর ধরো বস্তুটা এখানে চলে আসছে, তো এখানে আসার পর বস্তুটার মধ্যে কয়টা বল কাজ করবে বলতো? বস্তুটার বাইরের দিকে একটা কেন্দ্র বিমুখী বল কাজ করবে না? বলতো
আবার কেন্দ্রের দিকে ওজন কাজ করবে না বলতো? তো বস্তুটার বাইরের দিকে কেন্দ্র বিমুখী বল এফসি কাজ করবে। আবার কেন্দ্রের দিকে ওজন কাজ করবে ডাব্লিউ। আবার যেহেতু এটা সুতা, তাই সুতার মধ্যে একটা টান কাজ করতেই হবে, তাই না? এখন বলো, তাকে যদি আমি ঘুরিয়ে কিউ বিন্দুতে আনি, তো এখানে যদি তার বেগটা 0 হয়ে যায়, তাহলে সে কাজ যেতে পারবে? পারবে না। তার ভেলোসিটি থাকতে হবে, মানে তার মিনিমাম একটা বেগ নিয়ে এখানে আসতে হবে। এখানে এসে তার ভেলোসিটি 0 হওয়া যাবে না, ভেলোসিটি থাকতে হবে যেন এই বাকিটুকুও পূর্ণ করতে পারে। এখন মিনিমাম কত ভেলোসিটি রাখতে হবে এটা তুমি কেমনে বুঝবা? একটা প্রশ্ন থাকতে পারে না? এখন বলো তো, বস্তুটা এখানে এসে তখনই সে নিচে আসবে যখন তার নিচের দিকে বল কাজ করবে, মানে নিচের দিকে ওজনটা বেশি হয়ে যাবে। এখন নিচের দিকে ওজনটা যদি কেন্দ্র বিমুখী বলের সমান হয়, তো ওজনটা কেন্দ্র বিমুখী বলকে নিষ্ক্রিয় করে দিতেছে। ধরে নাও নিচে থেকে ওজনটা যদি কেন্দ্র বিমুখী বলের সমান হয়, তো ওজনটা কেন্দ্র বিমুখী বলকে নিষ্ক্রিয় করে দিচ্ছে। তো থাকতেছে কি শুধু টান বল না? এখন তুমি একটু চিন্তা করো তো, এভাবে তুমি একটা বস্তুকে বল প্রয়োগ করছো বা একটা বুলেট প্রয়োগ করছো, করার পর সেই বস্তুটা এভাবে ঘুরে এখানে আসছে। এখানে আসার পর তোমার এই অবস্থানে যেন বস্তুটা যেন নিচে পড়ে না আসে, তার জন্য উপরের দিকে কেন্দ্র বিমুখী বল আর নিচের দিকে ওজনটা সমান রাখতে হবে। এখন সমান রাখতে গেলে এই টান বলটা কত হতে হবে? এই টান বলটা 0 হতে হবে না? বলতো আমরা বৃত্তাকার, উল্লম্ব বৃত্তাকার পথে গতির ক্ষেত্রে সমীকরণগুলো দেখছি না? দেখো তো, উপরের দিকে এফসি আর নিচের দিকে ডাব্লিউ প্লাস টি, তাই না? আমি বলতে পারবো কি যে উপরের দিকে এফসি, তো কিউ বিন্দুতে উপরের দিকে এফসি সমান নিচের দিকে ডাব্লিউ প্লাস টি। এখন কি বললাম যে যদি একটি সম্পূর্ণ বৃত্তাকার পথ পরিভ্রমণ করতে চায়, তাহলে এখানে এসে তার এমন ভাবে আসতে হবে যেন এখানে তার উপরের দিকে কেন্দ্র বিমুখী বল আর নিচের দিকে ওজনটা সমান হয়ে যায়। সমান হলে এখানে যে সুতাটা আছে, সুতাটা কোনো টান অনুভব করবে না, তাহলে টান অনুভব না করলে, টান অনুভব যদি নাই করে, তাহলে বস্তুটা এখানে ঘুরবে কেমনে? বলতে প্রশ্ন আসতে পারে না? বস্তুটা তার কৌণিক জড়তার কারণে সম্পূর্ণ ঘুরে আসবে। তার মানে বস্তুটা এখানে যে একটা ভেলোসিটি থাকবে, একটা বেগ থাকবে, বস্তুটা এখানে একটা বেগ থাকবে, এই বস্তুটার যার বেগটা হচ্ছে v/q ধরলাম। তো এই বেগটার কারণে এই বেগটা থাকবে তার এখানে, আর তার মধ্যে একটা কৌণিক জড়তা থাকবে। এই জড়তার কারণে পুরো বৃত্তাকার পথ ঘুরে আসবে। আর জড়তা সম্পর্কে তো আমরা সবাই জানি, তাই না? তো নিউটনের বলের দাম সবাই পড়ছে যে জড়তা কি। তো এটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না। দেখো, এখন তোমরাই বলো এফসি সমান ডাব্লিউ প্লাস টি। এখানে আমি মাত্রই বললাম যে এফসিটাকে ডাব্লিউ সমান হতে হলে, তোমার টিটা কত হতে হবে? 0 হতে হবে না? তোমার টিটা অবশ্যই 0 হতে হবে। তো টিটা 0 হয়ে গেলে তত এফসি মানে কি এম ভি স্কয়ার বাই আর, যেহেতু কেন্দ্রবিমুখী বলের সমানই থাকে, দিক বিপরীত এরকম যদি হয়, তো এফসি সমান এম ভি স্কয়ার বাই আর। আর এম ভি স্কয়ার মানে কি এই বিন্দুতে বেগটা কত? ভি কিউ, তাই না? তো এই বিন্দুতে বেগটা ভি কিউ, তার মানে আসবে এম ভি কিউ হোল স্কয়ার বাই আর। আর মানে কি এই বৃত্তপথের ব্যাসার্ধ, এই স্মল আরটা, এম ভি স্কয়ার বাই আর। এই এমটা কি? এমটা হচ্ছে বস্তুর ভর, ক্যাপিটাল এম। ভি স্কয়ার কি? ভি কিউ স্কয়ার, মানে ওই কিউ বিন্দুতে বস্তুর বেগ সমান ওজন হচ্ছে এম জি। এম তো ক্যাপিটাল এম এ জি। এখন দেখো তো উভয় পক্ষ থেকে এম কাটাকাটি যাচ্ছে না? ওই পক্ষ থেকে এই এম আর এই এম কাটাকাটি যাচ্ছে। তো কাটাকাটি করে দিলে তোমার এখানে থাকে অতএব ভি কিউ স্কয়ার সমান আর জি। অতএব ভি কিউ সমান রোড ওভার আর জি। তো এটাকে আমি এক সাইডে রাখলাম। তো আমার দেখো তো আর এর মান আমরা জানি কিনা 0.5, আর এর মান আমরা জানি 0.5, আবার জি এর মান 9.8, এটাও জানি। তো ভি কিউ এর মানটা অবশ্যই বের করতে পারবো। এখন বলো এই ভি কিউটা কি নির্দেশ করে? এই ভি কিউটা হচ্ছে এই কিউ বিন্দুতে সর্বনিম্ন বেগটা নির্দেশ করে, কারণ আমরা টিটা 0 ধরে করছি, তার মানে কিউ বিন্দুতে সর্বনিম্ন বেগটা নির্দেশ করে, যে বেগের কারণে একটা সম্পূর্ণ বৃত্তাকার পথ পরিভ্রমণ হয়ে যাবে, শুধু এইটুকু বেগটা নির্দেশ করে। তাহলে এইখানে দেখো তো বস্তুর একটা বিভব শক্তি আছে না এই উচ্চতার জন্য?
আচ্ছা, এখন এই উচ্চতায় কেন ধরবো? দেখো তো এখানে ভূমি কোনটা কিছু উল্লেখ করা আছে কোশ্চেনে? উল্লেখ করা নাই। এখন ভূমি যদি উল্লেখ করা না থাকে তো আমাদের নিজের মতো করে একটা নাল পয়েন্ট ধরে নিতে পারি। নাল পয়েন্ট মানে কি? 1 = 0 পজিশন ধরে নিতে পারি। তা আমি ধরলাম যে এই বরাবর 1 = 0 পজিশন। তো এই বরাবর যদি 1 = 0 পজিশন হয় তাহলে এই বরাবর কি হবে? তো এই বরাবর কি হবে বলো তো? 1 এই সম্পূর্ণ উচ্চতা না, উচ্চতা বলতেছে আর কি। এবার যদি 1 = 0 পজিশন হয় তাহলে বস্তুটা যখন এখান থেকে এখানে আসবে তখন কতটুকু উচ্চতা যাবে? এই সম্পূর্ণ উচ্চতা যাবে। তার মানে ব্যাসের সমান মানে হচ্ছে 2r, আর 2r মানে হচ্ছে 2 × 0.5, আর 2 × 0.5 তার মানে হচ্ছে 1 মিটার। 0.5 সেন্টিমিটার বলছে, সরি 0.5 মিটার বলছে। তার মানে 2 দ্বারা গুণ করলে 1 মিটার হবে। আচ্ছা, তো এই উচ্চতাটুকু 1 মিটার বের করে রাখলাম, ঠিক আছে। এখন আসি যেমন পরবর্তী পদক্ষেপে যাই। এখন দেখো মানে আমার উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এখানে বেগটা পাইছি, এখন এই পজিশন আর এই পজিশন, কিউ পজিশন আর পি পজিশনে, পি পজিশনের বস্তুর বেগটা কত হলে কিউ পজিশনের বস্তুর বেগটা এত হবে এটা তো আমি জানি না, তাই না? শুধু কিউ পজিশনের বেগটা পেয়ে গেছি। এখন এই বেগটা এখানে প্রাপ্ত হতে হলে এখানে কত বেগ প্রাপ্ত হবে ওইটাকে বের করতে হবে। তারপর যদি এম বস্তুটা এত বেগ প্রাপ্ত হয় তাহলে বুলেটটা কত বেগে আঘাত করছে ওইটা বের করতে হবে। তো আমরা শেষ থেকে আসতেছি। তো শেষ থেকে আসতেছি বলতে তোমার এখানে ভিকিউ পেয়ে গেছি। এখন আমাদের লাগবে ভিপি। ভিপি মানে কি? ভিপিটা কোন দিকে কাজ করবে? ভিপিটা কাজ করবে হচ্ছে সামনের দিকে। এই সামনের দিকে এই ভিপি বেগ কাজ করবে। তো এই বেগটা বের করি। এই বেগটা বের করার ক্ষেত্রে পি ও কিউ বিন্দুতে শক্তির নিত্যতা সূত্র হতে পাই। পি ও কিউ বিন্দুতে শক্তির নিত্যতা সূত্র হতে পাই। বলো পি বিন্দুতে কি কি শক্তি আছে? গতিশক্তি প্লাস বিভব শক্তি, মোট শক্তি তো সমান হতে হবে, তাই না? তো গতিশক্তি প্লাস বিভব শক্তি, গতিশক্তি কি? হাফ এম। এখন এই এমটা কি? ক্যাপিটাল এম। হাফ এম ভিপি স্কয়ার, গতিশক্তি হয়ে গেল। প্লাস দেখো তো এই বিন্দুটাকে আমি নাল পয়েন্ট ধরে নিয়েছি, মানে এই বিন্দুটা আমি ভূমি ধরে নিয়েছি, ভূমির সাথে সংস্পর্শ ধরে নিয়েছি। তো এই পয়েন্টের উচ্চতা কত? 0 না? তো এই পয়েন্ট যেহেতু উচ্চতা 0 তার মানে এম জি উচ্চতা এই সমান 0, আর বিভব শক্তি 0 সমান। দেখো তো পি পয়েন্টে মোট শক্তি পেয়ে গেছি। এখন কিউ পয়েন্টে মোট শক্তির ক্ষেত্রে হাফ এম ভি কিউ হোল স্কয়ার। তো কিউ পয়েন্টে গতিশক্তি পেয়ে গেছি প্লাস বিভব শক্তি, তখন এম জি এই জায়গায় কত বসবে? 2r, মানে এই উচ্চতাটুকু বসবে। যদি ভূমি এটা হয় তাহলে এই উচ্চতাটুকু বসবে যে 2r। এখন তোমাদের মনে হইতেই পারে যে এটাকে যদি আমি ভূমি ধরে নিই তাহলে কি আমার হবে কিনা? হবে। তুমি ধরে নাও যে এটা ভূমি, এখান থেকে 1 মিটার উচ্চতায় আছে এই ঘূর্ণনশীল বস্তুটা, তাও ধরে করো দেখবো তো সেমই আসবে, কোনো পার্থক্য আসবে না, ঠিক আছে? তার মানে শক্তির সংরক্ষণশীলতার নীতি প্রয়োগ করলে কোনো সমস্যা নেই। এখন দেখো তো এই সবগুলো রাশি থেকে এম কাটাকাটি যাচ্ছে না? এম কাটাকাটি যাচ্ছে। তো এম কাটাকাটি গেলে দেখো তো এখান থেকে কি লেখা যায় যে হাফ ভিপি স্কয়ার সমান, যেহেতু এটা 0 তাই সমান হাফ ভিকিউ স্কয়ার। এখন দেখো তো ভিকিউ এর মানটা বের করে রাখছি না আমি? তো ভিকিউ এর মানটা বের করে রাখছি, এই মানটা এখানে বসাই দিলে তো হচ্ছে। তো ভিকিউ মানে হচ্ছে রুট ওভার আর জি। এখন স্কয়ার করলে শুধু আর জি, তার মানে হাফ আর জি প্লাস দেখো ওইখানে কি আসে? জি ইন্টু 2r, মানে 2rg। বুঝতে পারছো? এখন এই পাশে 2টা হাফটা, তো উভয় পক্ষে 2 দ্বারা গুণ করি। তো 2 দ্বারা গুণ করলে অতএব ভিপি স্কয়ার সমান, এখানে হাফটা চলে যাবে, শুধু rg প্লাস এখানে 2 এর জায়গায় 4 আসবে, 4rg। এখন দেখো তো rg আর 4rg 5rg, আর ভিপিটা স্কয়ার আছে অপর পাশে রুট হয়ে গেলে ভিপি সমান রুট ওভার 5rg, ঠিক আছে? ভিপি সমান রুট ওভার 5rg। দেখো এই বেগটাও পেয়ে গেছি আমরা, তো এই বেগটা কি কাজে লাগবে? তোমার এই বেগটা হচ্ছে পি বিন্দুতে এই বস্তুটার ঘূর্ণনের জন্য যে বেগটা। এখন এই ঘূর্ণনটা কিভাবে আসছে?
তোমার এই বুলেটের আঘাতের কারণে। এখন বলো তো, আমার এই পয়েন্টে বেগ পেয়ে গেছি, বুলেটের বেগটা জানি আমি ইউ, মানে চলক হিসেবে জানি, বুলেটের ভর জানি, বস্তুর ভর জানি। তো এখানে এই ভরবেগের সংরক্ষণশীলতা নীতি প্রয়োগ করলে হবে না বলো তো? ভরবেগের সংরক্ষণশীলতা নীতি প্রয়োগ করলে এই বস্তুটা আদিতে ছিল স্থির অবস্থা, মানে বেগ শূন্য। এই বস্তু আদিতে ইউ বেগ যুক্ত ছিল, আবার এই বস্তু শেষে ইউ/2 বেগ যুক্ত, আর এই বস্তু শেষে ভিপি বেগ যুক্ত। তাহলে এখানে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি প্রয়োগ করলে তো তুমি এই ইউটা পেয়ে যাচ্ছ, তাই না? এটা হচ্ছে আমার লক্ষ্য। প্রথমে কি করলাম? প্রথমে এইখানে সর্বনিম্ন বেগটা বের করলাম, যে বেগের জন্য পুরোপুরি ঘুরে আসবে। তারপর ওই বেগের সাহায্যে এই পি বিন্দুতে সে কত বেগ প্রাপ্ত ছিল ওটা বের করলাম। এখন এই বেগের সাহায্যে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি প্রয়োগ করে এই বুলেটের আদি বেগটা বের করব। তো এখন আসি বুলেটের আদি বেগের ক্ষেত্রে, মানে বুলেটটি কত বেগে আঘাত করছে ওটা তো আমার চাইছে, তাই না? বুলেটটা কত বেগে আঘাত করছে এই বেগটা আমার কাছে চাইছে। তো এইখানে আসি যে দেখো, তো আমরা দেখলাম যে ভিপি সমান 5rg। এখন পি বিন্দুতে সংঘর্ষের, মানে পি বিন্দু না, তোমার বললাম বুলেট ও বস্তুর সংঘর্ষের পূর্বে আদি ভরবেগ। তো সংঘর্ষের পূর্বে আদি ভরবেগ মানে তো পি ইনিশিয়াল, তাই না? পি ইনিশিয়ালকে পি আই দ্বারা প্রকাশ করলাম। আবার সংঘর্ষের পর শেষ ভরবেগকে আমি পি এফ দ্বারা প্রকাশ করলাম, যে দুটো পরস্পর সমান ভরবেগের নিত্যতা সূত্র হতে। এখন পি আই সমান কি লেখা যায়? দুইটা বস্তু, একটা বুলেট আর একটা বস্তু। তো বস্তুটার ভরবেগ হচ্ছে এম ইন্টু ভি, মানে বেগটা 0, আদিবেগ 0 ছিল তো 0, প্লাস বুলেটের আদিবেগ ভর ছিল m/5, বুলেটটার ভর কত? m/5, আর বুলেটটার বেগ কত? ইউ। তো এখান থেকে দেখো তো এটা 0, তার মানে এখানে আসে mu/5। সেম ভাবে পিএফটা বের করি। তো পিএফ সমান কি আসবে? পিএফ সমান আসবে হচ্ছে তোমার শেষে বস্তুটা কত বেগ প্রাপ্ত? m ইন্টু ভিপি, ঠিক আছে? mv প্লাস শেষে বুলেটটা কত বেগ প্রাপ্ত? বুলেটের ভর হচ্ছে m/5 আর বুলেটের বেগ হচ্ছে তোমার u/2, ঠিক আছে? তো এখান থেকে তোমরা এই দুটো সমান দেখাতে পারবো, তাই না? ভরবেগের নিত্যতা সূত্রতে কি বলবো? যে পি আই সমান পি এফ। এখন বলো পি আই সমান পি এফ যে লিখলাম, এইখানে পি আই সমান পি এফ বসাই দিলে দেখো তো এখান থেকে শুধু ইউ বাদে বাকি সব জানা আছে। বলতে দেখো সবগুলো ক্যাপিটাল এম, সবগুলো রাশিতে ক্যাপিটাল এম আছে, কাটাকাটি হয়ে যাবে। আচ্ছা, বসাই নেই। তো পি আই যে কি বসাবো? যে এম u/5 সমান পি এফ এর জায়গায় বসাবো যে এম ভিপি। তো এখানে শুধু এম ভিপি, তো তাই এটা নিচে রাখলাম এম ভিপি। তারপরে এখানে পি এফ এর জায়গায় আরেকটা রাশি আছে যে প্লাস m/5 ইন্টু u/2। এখন দেখো সবগুলো রাশি থেকে ক্যাপিটাল এম কাটাকাটি যাচ্ছে, এই কাটাকাটি গেল। তো কাটাকাটি যাওয়ার পর তোমার আছে কি? যে ভিপি এর মানটা আমি একটু আগে বের করে রাখছি, যে ভিপি সমান √5rg। তো এই ভিপির জায়গায় √5rg বসাই দিব। তো এখানে তোমার ইউ যুক্ত রাশিকে এক পাশে আনি, তো এখানে u/5 আছে, তাহলে এখানে কি u/5 5 × 2 মানে u/10 আছে। তো এখানে u/5 মাইনাস u/10 সমান ভিপির মান হবে √5rg, ঠিক আছে? √5rg। এখন বাকি অংশটুকু পাশে করি। দেখো যে অতএব এই পরের লাইন, অতএব তোমার u/5 থেকে u/10 বাদ দিলে কত হবে? u/5 থেকে u/10 বাদ দিলে তোমার লসাগু হবে 10। তাহলে এখানে 2u মাইনাস ইউ, মানে শুধু থাকবে শুধু ইউই, মানে u/10ই থাকবে, ঠিক আছে? তো এখান থেকে u/10 সমান √5rg। অতএব ইউ মানে বুলেটের আদিবেগ সমান 10 × √5
আর জি, এখন ডাটাগুলো বসাই দিবা। ডাটাগুলো বসাই দিলে অর্থাৎ রোড ওভার 10 আর 10 ইন্টু রোড ওভার 5 আর হচ্ছে 0.5 আর জি হচ্ছে 9.8। তো এখান থেকে যত আনসার আসবে এই বেগেই, যত আনসার আসবে তোমার এই বেগেই যদি একটা বুলেটকে এই বস্তুর সাথে আঘাত করাও, তো বস্তুটা সম্পূর্ণ একটা বৃত্তাকার পথ ঘুরে আসবে। আমরা কনসেপ্ট হচ্ছে ধাপে ধাপে করলাম, ঠিক আছে, একটু সময় নিয়ে করলাম, একটু বোঝার চেষ্টা করলাম। তো এটা ভালোভাবে মনে রাখবা। এখান থেকে এই যে এই ম্যাথগুলা দেখা যায় কি এটা একটু কয়েক বছর পর পর এরকম একটা ম্যাথ দেয়, বা প্রতি বছর কিছু না কিছু এক দুটা ম্যাথ এরকম থাকে যেগুলো একটু সামান্য কনসেপচুয়াল। কারণ এগুলো আমাদের করতে হবে, কেন করতে হবে, এই ম্যাথগুলো করার সাথে সাথে তোমার ব্রেনটা এ ধরনের চিন্তা করবে যে এই কনসেপ্টটা হতে পারে কিনা। সামনে তোমার একটা কঠিন ম্যাথ আসলো, আননোন একটা ম্যাথ আসলো যেটা কখনো করো নাই, তো তোমার এটা অ্যাপ্রোচ তো করতে হবে, তাই না? তোমার তো এটা আনসার করতে হবে। তখন কি করবা, এই যে এগুলোর মধ্যে সলভ করে যাবা, এগুলার চিন্তা তোমার মাথায় থাকবে। তো মাথায় থাকলে এগুলোর মানে চিন্তাধারা থেকে তুমি কি করবা, যে একটু কনসেপচুয়াল চিন্তা করার চেষ্টা করবা। তখন দেখা যাবে তুমি হতে পারে তুমি ফুল আনসার করে আসতে পারতেছো, বা হতে পারে যে ওইখান থেকে ভালো একটা পার্শিয়াল মার্ক আদায় করে আসতে পারতেছো। তো এই ম্যাথটা ভালোভাবে কনসেপচুয়ালি ভালোভাবে বুঝবা। তো বুঝে ভালোভাবে নিজে না দেখে দুইবার করবা, ঠিক আছে? তো করার পর যদি দেখো করতে পারতেছো, তখন মনে করতো না তোমার এখানে কনসেপ্টটা ঠিক আছে, ঠিক আছে? আর শক্তির সংরক্ষণশীলতা, এই যে এই জিনিসটাতে কত ইম্পর্টেন্ট, এটাতে কত ইম্পর্টেন্ট। অনেক ম্যাথ, নিউটনের বলবিদ্যা, কাজ ক্ষমতা, শক্তির অনেক ম্যাথ এটা দিয়ে করা যায়, ঠিক আছে? অনেক কঠিন কঠিন ম্যাথ করা যায়। তো শক্তির সংরক্ষণশীলতার নীতিটাকে মানে একটু ভালোভাবে চেষ্টা করবা যেন কোনো সমস্যা না থাকে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।